বিএনপির বিরুদ্ধে রাজপথের রাজনীতি শুরু হয়ে গেছে। দর্শক, রাজপথের রাজনীতি আন্দোলনের সংজ্ঞা ধরন পাল্টে দিচ্ছে জামাত এনসিপি। দর্শক, জামাত এনসিপি রাজপথে নামবে দুইটা বিষয়, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। এটা অনিবার্য। কিন্তু জামাত এনসিপি যেটা চায়, জনগণ যেটা চায়, এটা জনগণের দাবি। এটা শুধু দুইটা রাজনৈতিক দলের দাবি নয়, এদেশে 70% মানুষের দাবি। বিএনপিরও একটা বিরাট অংশের দাবি, কিন্তু অনেকে মুখ ফুটে বলতে পারছে না অথবা বুঝতে পারছে না। তো দর্শক, জুলাই সনদ এটা বিএনপিরও প্রতিশ্রুতি ছিল। অতএব আমরা ধরে নিতে চাই বিএনপিও চায়, কিন্তু বিএনপি ভারতের খপ্পরে পড়ে অথবা বিএনপি ভারতপন্থীদের চাপে পড়ে শিলং সালাউদ্দিনের ট্রেনিং এর কারণে তারেক রহমান পারছেন না। কারণ তারেক রহমান নিজেও তো গণভোটে হায়ের পক্ষে বলেছেন। তো সেখানে তারেক রহমান হায়ের পক্ষে বললে বিএনপি কেন জুলাই সনদ নিয়ে টাল বাহানা করবে? ওটাই শিলং সালাউদ্দিনদের কারসাজি। তারেক রহমানকে অনেক জায়গায় আটকে দেওয়া হচ্ছে। যেমন তারেক রহমান স্পিকার বানাতে চেয়েছিলেন আলতাফ হোসেন চৌধুরীকে অথবা ডক্টর মঈন খানকে, কিন্তু বানাতে পারেন। স্পিকার বানাতে হয়েছে ভারতপন্থী দুইজনকে। তারেক রহমান চাইলেও অনেক কিছু পারেন না। পররাষ্ট্রমন্ত্রী বানানোর কথা ছিল একজনকে, কিন্তু খলিলুর রহমানকে বানাতে বাধ্য হয়েছে। তো দর্শক, এখন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ বা নানান বিষয় নিয়ে, এমনকি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু করেছে বিএনপি সরকার, এর বিরুদ্ধে জামাত এনসিপি রাজপথে নামার আগেই সংসদ উত্তপ্ত করেছে তারা। অ্যাট দি সেম টাইম রাজপথের আন্দোলন শুরু হয়েছে। অ্যাক্টিভিস্ট শহীদুল আলম সহ অনেকেই রাজপথে নেমেছেন। তারা মানববন্ধন করেছেন সংসদের সামনে এবং তারা বলছেন যে জনগণের রায় গদিতে বসে গণভোটের রায় মানতে তালবাহানা কেন? এখন মানিক মিয়া এভিনিউতে আন্দোলন শুরু হয়েছে, সংসদ অধিবেশন। এটা এর আগেও আসিফ মাহমুদরা করেছে, মানববন্ধন করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। এখন শহীদুল আলমরা করছে। এখন রাজনীতির নতুন গতি প্রকৃতি, এটা এনসিপি জামাত এরাই পথ দেখিয়েছে। একটা সময় ছিল রাজনীতির সব হিসাব নিকাশ হতো নয়াপল্টনে, পল্টন ময়দান ছিল রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। একটা পর্যায়ে কিন্তু পল্টন ময়দান হারিয়ে গেছে। পল্টন ময়দানের পর রাজনীতি নয়াপল্টন কেন্দ্রিক এসেছে, বিএনপি কেন্দ্রিক। এরপরে বিএনপি যেহেতু পারে নাই, ওই নয়াপল্টনের গুরুত্ব কমে গেছে। এরপর বিএনপি যেমন যৌথভাবে সরোয়ার্দী উদ্যানে এসেছে। সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে, যেমন ইউনূসের আমলে বা আওয়ামী লীগের শেষের দিকে কিন্তু যে কোনো বড় সমাবেশ, কোন দলের কাউন্সিল বা সবকিছু সরোয়ার্দী উদ্যানে হতো। এটা আওয়ামী লীগ স্টার্ট করেছে, এমনকি জামাতও সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে বা করতো। পল্টন থেকে নয়াপল্টন, সেখান থেকে সরোয়ার্দী উদ্যান, এমনকি কিছুদিন মতিঝিলের শাপলা চত্বরে ছিল। শাপলা চত্বর রাজনৈতিক আন্দোলনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, হেফাজতের শাপলা চত্বর। এরপরে বিএনপি জামাত শাপলা চত্বরে সমাবেশ করেছে। এরপরে শিবির অনেকবার ওখানে মিছিল করেছে, গুরুত্বপূর্ণ। তো শাপলা চত্বর কেন্দ্রিক রাজনীতি কিছুদিন জমজমাট ছিল, যে সবার দৃষ্টি থাকতো শাপলা চত্বরে দিয়ে। বড় কিছু ঘটলেই আসেন শাপলা চত্বরে আসে, মতিঝিলের শাপলা চত্বর। তো দর্শক, অবশ্যই সবচেয়ে ভালো সরোয়ার্দী উদ্যানে আসা। এর মধ্যে আবার শাহবাগের গুরুত্ব বেড়ে গেছে। বিশেষ করে 24-এর আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ। ওসমান হাদিরা, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, নানান কিছু শাহবাগ কেন্দ্রিক হতো। শাহবাগ, যমুনা, এই কেন্দ্রিক। এরকম রাজনীতি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে। এটা রাজনীতির ধরন পরিবর্তন। এখন মনে হচ্ছে যে জামাত এনসিপি যা করবে এবং জনগণ যা করবে, এটা পল্টন ময়দান কিংবা নয়াপল্টন কিংবা মতিঝিলের শাপলা চত্বর কিংবা সরোয়ার্দী উদ্যান নয়, এমনকি শাহবাগও নয়। এটা হবে মানিক মিয়া এভিনিউ কেন্দ্রিক, সংসদ ভবন কেন্দ্রিক। মানববন্ধন, বড় কোনো বিক্ষোভ মিছিল, এগুলো যা করা দরকার এটা মানিক মিয়া এভিনিউতে হবে। এবং জনগণ যারা রাজপথে নামবে, যা করা দরকার ওই এলাকায় করবে। অবশ্যই এখানে কিছু লিমিটেশনস আছে, কিন্তু অনিবার্যভাবে হয়ে আসছে। এবং একটা পর্যায়ে আসবে যখন আন্দোলন জোরাল হবে, এই সংসদ ঘেরাও করো এবং সংসদ সদস্যরা যখন গাড়ি নিয়ে বের হবে তাদের গাড়ি থামিয়ে দাও। তো এইভাবে আন্দোলনকে কিছুটা সহজ করা হবে। তবে এখানে কিছু দুর্বলতা আছে, কিছু ভালো দিক আছে। যেমন এই আন্দোলন সফল হওয়ার চান্স বেশি, কারণ জনগণ যদি একত্রিত হয়ে যায়, বড় কোনো জনস্রোত যদি শুরু হয়ে যায়, তাহলে জনগণ সংসদের ভিতরে ঢুকে পড়তে পারে, ন্যাম ভবনের ভিতরে ঢুকে পড়তে পারে এবং সহজে এমপিরা জয় বাংলা হয়ে যেতে পারে, এরকম একটা ভয় থাকবে। যার ফলে দাবি দেওয়া খুব সহজে মানার একটা উদ্যোগ থাকবে।
এবং সংসদ ভবনে ঢুকে পড়া, ন্যাম ভবনে ঢুকে পড়া, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এমপিদের সহজে গাড়ি আটকে দেয়া, সংসদ অধিবেশন স্থগিত করে দেয়া, সংসদ অধিবেশন চলাকালীন সময় সংসদে ঢিল মারা, এরকম আরো নানান কিছু ঘটতে পারে। তো এটা একটা উপকারিতা, ভালো দিক, যে সংসদ সদস্যরা একটা চাপ ফিল করবেন এবং সহজে জনগণের দাবি মানবেন। মানিক মিয়া এভিনিউ কেন্দ্রিক রাজনীতি। আরেকটা হচ্ছে যে এই মানিক মিয়া এভিনিউ যে এলাকাটায় মানববন্ধন হচ্ছে বা মিছিল বা আপনার দেখছেন, এটা বড় কোনো সমাবেশ করার জন্য খুব চমৎকার জায়গা। অবশ্য মানিক মিয়া এভিনিউতে রাজনীতি নিয়ে এসেছেন ইউনূস নিজেই, ইউনূস সরকার। এখানে জুলাই সনদ সাইন হয়েছে, জুলাই ঘোষণাপত্র সাইন হয়েছে, এগুলো সব কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে। এমনকি শপথ অনুষ্ঠান, মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান গণভবনে না হয়ে, বঙ্গভবনে না হয়ে এই মানিক মিয়া এভিনিউতে হয়েছে। এটার একটা তাৎপর্য অলরেডি তৈরি হয়েছে। এখানে বড় শহীদ ওসমান হাদির জানাজা, খালেদা জিয়ার জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে ছোট মানববন্ধন বা বড় কোনো কর্মসূচি ছাড়া করাটা একটু টাফ, কারণ সরু রাস্তায় যদি করা হয় তাহলে এমনিতেই প্রচুর মানুষ হাঁটে চলে, তখন আন্দোলন আন্দোলন একটা ভাব দেখা যায় যে প্রচুর মানুষ আন্দোলন করছে, সাধারণ মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, অটোমেটিক্যালি একটা কাভারেজ পায়, জনগণের একটা এনগেজমেন্ট হয়ে যায়। কিন্তু মানিক মিয়া এভিনিউ অনেকটা জনমানব শূন্য, সেখানে কোনো আবাসিক এলাকা আশেপাশে নাই এবং ওখানে কিন্তু নর্মালি যানজট তেমন থাকে না এবং মানুষজন খুব কম থাকে, কিছু দর্শনার্থী থাকে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, যার ফলে জনগণের সম্পৃক্ততা হওয়া অটোমেটিক্যালি এটা কঠিন। এবং ছবি তুললে স্পষ্ট বোঝা যায় এক জনমানবহীন একটা এলাকায় বসে কিছু লোক আন্দোলন করছে, কিন্তু পল্টন, নয়াপল্টন, মতিঝিল, শাহবাগ দেখা যায় অল্প কিছু লোক দাঁড়ালেও মনে হয় যেন হাজার হাজার লোক, এমনিতেই তো লোকজন আছে। তো এই দিক থেকে একটু নেতিবাচক। তবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে লোক কম এটা ফ্যাক্ট না, মানুষ আন্দোলন করছে, দাবি করছে। ইউরোপ আমেরিকার মতো একটা ফ্লেভার। ইউরোপ আমেরিকা কিন্তু এরকম যে নিরিবিলি একটা জায়গায় আন্দোলন করছে, মানুষের গাদাগাদি নেই। তো জামাত, এনসিপি এখন নজর দিচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে। একদিকে সংসদ উত্তপ্ত করবে আর একদিকে আন্দোলন সংসদের বাইরে চলবে, এভাবে সফলতা আসবে। দর্শক, আন্দোলন রাজপথে নেমে গেছে অথবা রাজনীতি রাজপথে গড়িয়েছে। খবর, জুলাই সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপির বিলম্বের তীব্র সমালোচনা করেছেন আলোকচিত্রী ও সমাজকর্মী ডক্টর শহীদুল আলম। জনগণ রায় মেনে ক্ষমতা এলেও গণভোটের রায় মানতে বিএনপি অনীহা কেন, এই প্রশ্ন তোলেন তিনি। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরামের আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ডক্টর শহীদুল আলম। এর মানে এই নাগরিক ফোরাম রাজপথে নেমেছে, এর আগে এনসিপি নেমেছে, জামাতও বিক্ষোভ মিছিল করেছে এবং সরাসরি বিএনপির বিরুদ্ধে, বিএনপির তালবাহানার বিরুদ্ধে এই নাগরিক ফোরামের শহীদুল আলমদের যে মানববন্ধন, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। সামনে আমরা উত্তপ্ত এবং জোরালো আন্দোলন দেখবো এবং খুব সহজে আন্দোলন সফল হবে বলে মনে করি, নইলে সংসদ জনগণ আবার দখল করে নিতে পারে।